নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতেই জাতীয় রাজনীতির খবর। মিশন 2024-এর লক্ষ্যে আবার ময়দানে প্রশান্ত কিশোর। রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকেই জল্পনাই এখন ঘুরে বেড়াচ্ছে রাজধানীর অলিন্দে। রাজনীতির কারবারিরা বলেন উত্তরপ্রদেশ যার গোটা দেশ তার, আর সামনেই ভোট উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। ঠিক তার আগে মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু চর্চা। বৈঠকে রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, বেণুগোপাল, পাঞ্জাবের কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। রাহুল গান্ধীর বাসভবনেই হয় এই বৈঠক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইতিমধ্যেই প্রশান্ত কিশোরকে ভোট কুশলী হিসেবে নিযুক্ত করেছেন। পাঞ্জাবের ভোটে যে ভোট কুশলীর হাতযশ থাকবে তা বোঝাই যাচ্ছে। উত্তরপ্রদেশেও প্রশান্ত কিশোরকে সক্রিয় হতে দেখা যাবে কিনা এখন সে নিয়েই আলোচনা। তবে রাজনৈতিক মহলের মতে শুধু উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন নয়, লক্ষ্য 2024 এবং সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে সক্রিয় প্রশান্ত কিশোর। সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কয়েকদিনের ব্যবধানেই দুবার বৈঠক করেন প্রশান্ত কিশোর। দুজনেই এটাকে সৌজন্য সাক্ষাৎ বললেও মিশন 2024 নিয়ে জোর চর্চা শুরু হয় রাজধানীর অলিন্দে। পশ্চিমবঙ্গে মমতা ও তামিলনাড়ুতে স্টালিনের জয়ের পুরো কৃতিত্বই প্রশান্ত কিশোরের। প্রশ্ন উঠছে 2024-এ তাহলে জাতীয় রাজনীতিতে ঘুঁটি সাজাবার পাশাপাশি মহারাষ্ট্র ভোট সমীকরণেও কাজ করবে পিকের মাথা। এরই মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎ ভোট রাজনীতিতে জোট সমীকরণে ভোট কুশলীর রণনীতির আভাস পাচ্ছেন রাজনীতিবিদরা। রিপাবলিক বাংলা। অধীরে অসন্তুষ্ট কংগ্রেস হাইকমান্ড। সংসদে বাদল অধিবেশন শুরুর আগে লোকসভায় বিরোধী দলনেতা থেকে সরানো হতে পারে অধীরকে। লোকসভা ভোটকে মাথায় রেখে মমতার সঙ্গে গাঁটছড়া বাঁধতেই অধীরের শক্ত কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক মহলের। লোকসভায় বিরোধী দলনেতা থেকে অধীর চৌধুরীকে সরানো এখন স্রেফ সময়ের অপেক্ষা। প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকেও সরতে পারেন তিনি, কংগ্রেসের সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, এই দৌড়ে এগিয়ে শশী তরুর, মনীষ তিওয়ারি, গৌরব গগৈয়ের মতো বেশ কয়েকজন নেতা। 19শে জুলাই সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই দলনেতা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস হাইকমান্ড। 21-এর ভোটে বঙ্গ বিধানসভায় ভরাডুবির পর অধীরে অসন্তুষ্ট হাইকমান্ড। অন্যদিকে মমতা অধীর দ্বৈরথ 24-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস তৃণমূলের সেতুবন্ধনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও এই পথ থেকে অধীরের সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে এখনই মন্তব্যে নারাজ রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। খোয়াবার কথাটা আসছে কেন? কংগ্রেসের রাজনীতি হোক, যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি হোক, একজন এক পদে আসেন, কিছুদিন কাজ করেন, আবার আরেকজন আসেন, তো সেইভাবে বিষয়টাকে দেখা হয়। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতার পদ খুব গুরুত্বপূর্ণ পদ এবং অধীর বাবু সেটা গুরুত্ব সহকারে সামলেছিলেন। এবার হাইকমান্ড তাকে ডেকে পাঠিয়েছেন কি কারণে? একজন প্রদেশ সভাপতি, বিরোধী দলনেতা বা পার্লামেন্ট সেশন শুরু হবে, সমস্ত কিছু নিয়ে বিচার বিশ্লেষণের বিষয় আছে। গত কয়েক বছরে বিজেপির বিরোধিতায় অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 2024-এর লোকসভা ভোটে তাই মমতাকে পাশে পেতে অনেকটাই নরম মনোভাব বড় দাদার গলায়। কিন্তু মমতার বিরুদ্ধে অধীরের ধারাবাহিক আক্রমণ অস্বস্তি বাড়াচ্ছে। অধীরকে সরিয়ে তাই তৃণমূলকে বার্তা দিতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। পিকের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক সেই সম্ভাবনাকে আরও বাড়ালো, এমনটাই মত রাজনৈতিক মহলের। উনি ওনাদের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর হয়ে লড়াই করেছিলেন এবং ওখানে অনেক বড় কিছু আলোচনা চলছে। এখানে সুমনদার আমি টিভি চ্যানেলে বিকেলবেলা বসে নিজেদের মধ্যে আমি এক মুঠো জল ছেটালাম, দাদা আমাকে এক মুঠো জল ছেটালো, এরকম খেলাধুলা করার জায়গায় আমার মনে হয় নেই। 24 অনেক বড় ম্যাচের প্রস্তুতি অন্যরকম ভাবে চলছে, এটা প্রথম কথা। 2024-এ লোকসভা ভোটে বাজপেয়ী সরকারকে পর্যুদস্ত করেছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেসের সেই দিন বা সংগঠন কোনোটাই আর তেমন শক্ত নেই। উল্টে সেই জায়গা নিয়েছে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি। বাংলায় তৃণমূল, তামিলনাড়ুতে ডিএমকে, কেরলে বাম, মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা সরাসরি লড়াই করে বিজেপিকে পরাজিত করেছে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী 2024-এ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা কম নরেন্দ্র মোদীর। বিজেপির বিরুদ্ধে সুর চড়ছে, ক্রমশ ফিকে হচ্ছে মোদি ম্যাজিক, এই ভাষায় আক্রমণ করছে বারবার বিরোধীরা।
রাজনৈতিক মহলের মত, বিজেপিকে এই সময় হারাতে কংগ্রেসকে প্রয়োজন, কিন্তু রাশ থাকবে অন্যের হাতে। সেই রাশ কি ধরবেন মমতা? সেই লক্ষ্যেই কি অধীরে অনাস্থা? এমন জল্পনা ক্রমশ বাড়ছে। রিপাবলিক বাংলা। মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি করা যাবে না। অসম বিধানসভায় পেশ হলো ক্যাটল প্রোটেকশন বিল 2021। বিলটিতে গোমাংস যারা খান না তাদের বসবাসের এলাকায় গোমাংস বিক্রিতেও নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেওয়া হয়েছে। অসম বিধানসভায় পেশ করা হলো ক্যাটল প্রোটেকশন বিল 2021। পেশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1950-এ এই অসমেই লাগু হয়েছিল গবাদি পশু সুরক্ষা আইন, যে আইনে বলা হয়েছিল 14 বছরের বেশি বয়স হলে গবাদি পশু হত্যা করা যাবে, অথবা যদি দীর্ঘ রোগভোগ করে কোনো গবাদি পশু, সেক্ষেত্রে হত্যার অনুমতি আইনে আছে। তবে সেক্ষেত্রেও পশু চিকিৎসকের অনুমতি প্রয়োজন। কিন্তু অন্য কোনো কারণে গবাদি পশু হত্যা হলে তার জন্য কোনো রকম করা বন্দোবস্তের অবকাশ সে আইনে নেই। কিন্তু নতুন প্রস্তাবে শাস্তির প্রস্তাবও আছে। নতুন প্রস্তাব অনুযায়ী বৈষ্ণবদের মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গবাদি পশু হত্যা বা বিক্রি নিষিদ্ধ। 14 বছরের কম বয়সের গবাদি পশু হত্যা নিষিদ্ধ। সীমান্তে গবাদি পশুর বেআইনি পাচার আটকাতে করা পদক্ষেপ। আইন না মানলে 3 বছরের কারাদণ্ড হতে পারে, অন্যথায় 3 থেকে 5 লাখ টাকা জরিমানা। একই ভুল দ্বিতীয়বার করলে জরিমানা হবে দ্বিগুণ। অসম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটারে তিনি লেখেন, অসমের প্রতিবেশী বাংলাদেশে শুয়োরের মাংস নিয়ে কোনো কিছু করা গোটা দেশেই বারণ। সেই তুলনায় গোমাংস সম্বন্ধে হিমন্ত বিশ্ব শর্মার আনা বিল খুবই সময়োচিত এবং মৃদু। পশ্চিমবঙ্গেও এরকমই আইন আনা উচিত। যদিও এই আইনের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। গবাদি পশু হত্যার বিপক্ষে অনেক দিন ধরেই জোরালো সওয়াল করছে পেটা। প্রস্তাব আইনে পরিণত হলে অসমে গবাদি পশুরা অনেকটাই সুরক্ষিত হবে বলেই মত পেটার। রিপাবলিক বাংলা। পাহাড় পর্যটন স্থল অপেক্ষা করবে, কিন্তু কোভিড নয়। আরও একবার মনে করালেন প্রধানমন্ত্রী। পর্যটন স্থলে ভিড় নিয়ে উদ্বেগের পাশাপাশি করোনা ঠেকাতে দিলেন নতুন 3 দাওয়াই: টেস্টিং, ট্র্যাকিং ও ট্রিটমেন্ট। উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক ছিল মঙ্গলবার। উত্তর পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় বাড়ছে দুশ্চিন্তাও। তবে করোনা রুখতে রাজ্যগুলির প্রয়াসের প্রশংসাও করেন মোদী। সঙ্গে মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরি করে কোভিড মোকাবিলার পরামর্শ দেন তিনি। टेस्टिंग, ट्रैकिंग और ट्रीटमेंट, इसकी जो हमारी रणनीति है, जो हमारा इंफ्रास्ट्रक्चर है, वो अगर बेहतर होगा तो ज्यादा से ज्यादा जीवन बचाने में हम सफल रहेंगे। ये पूरी दुनिया के अनुभवों से प्रमाणित हो चुका है और इसलिए हमें हर नागरिक को कोरोना बचाव के लिए बने नियमों का पालन करने के लिए निरंतर प्रोत्साहित करते रहना होगा। করোনা পরিস্থিতিতে যেভাবে মাস্ক ছাড়াই পর্যটকদের ভিড় জমছে বিভিন্ন জায়গায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কোভিডে পর্যটনে ক্ষতির কথা স্বীকার করেও এই রকম বেপরোয়া ভিড় ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন মোদী। कि कोरोना की वजह से टूरिज्म, व्यापार, कारोबार ये बहुत प्रभावित हुआ है, लेकिन आज मैं बहुत जोर देकर कहूंगा कि हिल स्टेशन में, मार्केट्स में बिना मास्क पहने, बिना प्रोटोकॉल का अमल किए बिना भारी भीड़ का उमड़ना, मैं समझता हूं एक चिंता का विषय है, ठीक नहीं है। করোনা তৃতীয় ঢেউ রুখতে প্রধানমন্ত্রী জোর দেন টিকাকরণে। দরকারে সেলিব্রিটি থেকে বিভিন্ন সংস্থাকে টিকাকরণের প্রচারে এগিয়ে আসার অনুরোধ করেন। कभी कभी लोग सवाल पूछते हैं, तीसरी लहर की क्या तैयारी की है, तीसरी लहर के लिए आप क्या करेंगे। आज सवाल ये होना चाहिए हमारे मन में कि तीसरी लहर को आने से कैसे रोकना है, हमारे प्रोटोकॉल को चुस्ती से कैसे अमल करना है। अगर और एक कोरोना ऐसी चीज है वो अपने आप नहीं आती है,
कोई जाकर के ले आए तो आती है, और इसलिए हम अगर इन चीजों को बराबर सावधानी करेंगे तो हम तीसरी लहर को ही रोक पाएंगे। করোনা পরিস্থিতি নিয়ে যে নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই তা বারবার বলেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার আরও একবার করোনার সঙ্গে লড়াইয়ের পথ দেখালেন মোদি। রিপাবলিক বাংলা। প্রযুক্তির হাত বদল শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর থেকেই সিরাম ইনস্টিটিউট ভারতে স্পুটনিক ভির উৎপাদন শুরু করতে পারবে, আশ্বস্ত করল রাশিয়া। ডিসেম্বরের মধ্যেই টিকার চাহিদা পূরণ করতে পারবে কেন্দ্র, আস্থা প্রকাশ করেছেন জাতীয় টিকা বিশেষজ্ঞ দলের প্রধান এনকে অরোরা। ইতিমধ্যেই দেশে টিকার উৎপাদন বৃদ্ধি হয়েছে, আমদানিও বেড়েছে। এরই মধ্যে সেপ্টেম্বর থেকে দেশে স্পুটনিক ভি এর উৎপাদন শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে সিরাম ইনস্টিটিউট। স্পুটনিক ভির প্রযুক্তির হাত বদল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সিরাম টিকা উৎপাদক কোষ পেয়ে গিয়েছে। গামালেয়া সেন্টার থেকে নমুনা পেয়ে গেছে সিরাম। সেপ্টেম্বরেই ভারতে প্রথম দফার স্পুটনিক ভি উৎপাদন। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের আশ্বাস, এই প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর ভারতে 300 মিলিয়ন স্পুটনিক ভি উৎপাদন করা যাবে। সিরাম কর্ণধার আদার পুনাওয়ালাও আশা প্রকাশ করেছেন ভারতে প্রত্যেকের কাছে দ্রুত স্পুটনিক ভি পৌঁছে যাবে। সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনাই লক্ষ্য কেন্দ্রের। জাতীয় টিকা বিশেষজ্ঞ দলের আশা, লক্ষ্য পূরণ হবেই। রিপাবলিক বাংলা। কোভিড-19 টিকার ককটেল ভয়ঙ্কর প্রবণতা, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। টিকা ককটেল অর্থাৎ প্রথম ডোজ এক টিকার নেওয়ার পর পরের ডোজ অন্য টিকার, দুটি আলাদা টিকার দুটি ডোজ নেওয়াকেই বলা হচ্ছে ভ্যাকসিন ককটেল। আর এই প্রবণতাকেই ভয়ঙ্কর বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তার সতর্কবার্তা, টিকার ককটেল সম্পর্কে খুব কম তথ্য আমাদের হাতে। দুটি ভিন্ন টিকা শরীরে কি প্রভাব ফেলবে জানা নেই। নাগরিকরা নিজেরা ডোজ নির্ধারণ শুরু করলে তা ভয়ঙ্কর। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, নোভাভ্যাক্স ও ফাইজারের টিকা নিয়ে। ভিন্ন ভিন্ন টিকা দুটি ডোজ নিলে কি হতে পারে তার ট্রায়াল চলছে। একই রকম ট্রায়াল চলছে স্পেন ও জার্মানিতেও, কিন্তু এখনো বিশদে ফলাফল মেলেনি। এইভাবে ভ্যাকসিন ম্যাচিংয়ে বেশ কিছু সাইড এফেক্টসও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ কিছু দেশে দেখতে পাওয়া যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভিন্ন ভিন্ন টিকা দুটি ডোজ নেওয়া হচ্ছে। আর এখানেই বিপদের ইঙ্গিত দিচ্ছেন সৌম্যা স্বামীনাথন। রিপাবলিক বাংলা। ভারতের প্রথম কোভিড আক্রান্ত ফের করোনার কবলে। ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী যদিও কোনো উপসর্গ নেই, এখন বাড়িতেই চিকিৎসাধীন ছাত্রী। করোনা নিয়ে দুশ্চিন্তা কমছে না। ডেল্টা প্রজাতির করোনার কারণে মৃত্যুর হার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেও জানাচ্ছেন চিকিৎসক ও গবেষকেরা। এরই মধ্যে দেশের প্রথম করোনা আক্রান্তের কোভিড রিপোর্ট ফের পজিটিভ। চীনের ইউহান বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর শরীরেই প্রথম করোনা ধরা পড়ে। 2020 30 জানুয়ারি কোভিড ধরা পড়ে ছাত্রীর। চীনের ইউহানে ডাক্তারির ছাত্রী ছুটিতে দেশে ফিরেছিলেন। সেই সময় ভর্তি করা হয় ত্রিশূর মেডিকেল কলেজ হাসপাতালে। 3 সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন ছাত্রী। সেই ছাত্রী আবার করোনার কবলে, তবে কোনো উপসর্গ নেই তার। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। ভারতে একই ব্যক্তির দুবার করোনা আক্রান্ত হওয়া অবশ্য নতুন নয়। সাধারণ মানুষ তো বটেই, এই তালিকায় আছেন নেতামন্ত্রীরাও। রিপাবলিক বাংলা। বছরের কয়েকটা মাস গোটা শহর জলের তলায়, শহরের পর শহর, দেশের পর দেশ। ভয়ঙ্কর, তাই না? নাসা বলছে এই ভয়ঙ্কর ঘটনাটাই ঘটতে চলেছে বছর দশেকের মধ্যে। আর এই বিপদের কারণ চাঁদ।
প্রতি বছর বর্ষা এলেই বন্যা দেখে গ্রামের পর গ্রাম, কিন্তু সে তো কয়েক দিনের জন্য। চাঁদের জন্য জোয়ারের জলে সমুদ্র উপকূল এলাকায় সৈকতের আশেপাশ ভেসে যায় নোনা জলে। এ আর নতুন কি? নাসা বলছে শুধুমাত্র নতুন নয়, ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বছর 10 মধ্যেই। সমুদ্রের পাড়ে যাদের বাস তাদের জলবন্দী থাকতে হবে বছরের বেশ কয়েকটা মাস, মাসের পর মাস। ভয়ঙ্কর বন্যা হবে চাঁদের টানে। নাসা জানিয়েছে সমুদ্র এবং মহাসাগরের জলস্তরে অস্বাভাবিক বৃদ্ধি। জলস্তর বৃদ্ধিতেই ঘন ঘন বন্যা। সমুদ্র তীরবর্তী বহু দেশ থাকবে টানা জলের তলায়। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণাপত্র নেচার ক্লাইমেট চেঞ্জে নাসার এই গবেষণা প্রকাশিত হয়েছে। কিন্তু চাঁদের টানে জোয়ার ভাটা তো স্বাভাবিক, তাহলে এরকম অস্বাভাবিক বন্যার কারণ কি? নাসা জানাচ্ছে পৃথিবী প্রদক্ষিণের সময় কক্ষপথে ঝুঁকে পড়বে চাঁদ। নির্দিষ্ট সময় অন্তর চাঁদ ঝুঁকে পড়বে। জলবায়ু পরিবর্তন, উষ্ণায়নে ভর করে জলস্তর বৃদ্ধি। 300 বছরে সমুদ্রের জলস্তরের রেকর্ড বৃদ্ধি। চাঁদের কক্ষপথে ঝোঁকার জন্য বাড়বে জোয়ারের পরিমাণও। একদিকে দ্রুত গতিতে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বরফ গলনের ফলে, অপরদিকে যদি এই ধরনের টাইড লেভেলের উচ্চতা বৃদ্ধি পায়, চাঁদের আকর্ষণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের যে উপকূলবর্তী অঞ্চল, সেই উপকূলবর্তী অঞ্চলে যে বিপুল জনসংখ্যা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে। যার ফলে হয়তো 2030 সালের কাছাকাছি গিয়ে আমরা দেখতে পাবো বিস্তীর্ণ কোস্টাল রিজিয়নগুলোর যে সমস্ত শহরাঞ্চলগুলো রয়েছে তারা অনেকেই ইনান্ডেটেড হয়ে যাবে। বহু জিওগ্রাফিক্যাল ল্যান্ড আমরা হারিয়ে ফেলবো। একে চাঁদের টানে রক্ষে নেই, দোসর জলবায়ু পরিবর্তন। নাসার ভবিষ্যৎবাণী, দুয়ের যোগে ভয়ঙ্কর বন্যা হতে চলেছে 1 দশকের মধ্যে। ভারতেও বহু উপকূলবর্তী এলাকা এই বিপদে পড়ার আশঙ্কায়। রিপাবলিক বাংলা। টোকিও অলিম্পিকের আগে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথম সারির অ্যাথলেটদের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। হাতে আর 1 সপ্তাহ, সামনের সপ্তাহেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। তার আগেই ভারতের 15 জন খেলোয়াড়ের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি মোদীর আশা অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা ভালো ফল করবেন। ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে আলাদা করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অলিম্পিকে ভালো ফলের জন্য প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান ভারতীয় শুটার সৌরভ চৌধুরীকেও। सर पेरेंटिंग तो फर्स्ट पेरेंट्स ही तो डेडिकेट करना चाहिए सर, क्योंकि उनको एंकरेज करना है। वी हैव टू मोटिवेट देम एंड आप तो जानते हैं गवर्नमेंट तो हर तरह से हर खिलाड़ी को सब फैसिलिटी दे रहे हैं। দেশের হয়ে অসাধারণ পারফরমেন্সের জন্য মেরি কমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে পিভি সিন্ধু ও তার বাবা মার সঙ্গেও ভিডিও কলে আলাপচারিতা করেন মোদী। अच्छा, वैसे तो आप हर पंच में चैंपियन है, लेकिन आपका सबसे फेवरेट पंच कौन सा है? जॉब, हुक, अपरकट या कुछ और ये भी बताइएगा कि ये पंच क्यों आपका फेवरेट है? ওড়িশার অ্যাথলিট দুদিজাত থেকে তীরন্দাজ প্রবীণ কুমার ও অ্যাথলিট দীপিকা কুমারীর মনোবল বাড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন দেশের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুও। রিপাবলিক বাংলা। প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা বয়স হয়েছিল 66 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 83 বিশ্বকাপ দলের সদস্যের। তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিডল অর্ডারে যশপাল ছিলেন ভারতীয় দলের ভরসার জায়গা। 1954 সালের 11ই অগস্ট লুধিয়ানায় জন্ম যশপালের। কপিল দেবের নেতৃত্বে 1983 বিশ্বকাপ দলে অন্যতম ভূমিকা পালন করেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 115 বলে 61 রান করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল। টুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
দেশের হয়ে 37টি টেস্ট খেলে 1606 রান করেছেন যশপাল। পাশাপাশি 42টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার স্কোর 883। যশপালের মৃত্যুতে টুইটে শোক জ্ঞাপন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জাতীয় স্তরের রেকর্ডও বেশ নজরকাড়া যশপালের। পাঞ্জাব, হরিয়ানা ও রেলওয়েজের হয়ে 160টি ম্যাচ খেলেছেন। ক্রিকেট থেকে অবসরের পর বিসিসিআই এর বিভিন্ন পদেও ছিলেন তিনি। রিপাবলিক বাংলা।